আসসালামু আলাইকুম। মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আজ বিকেল ৩টায় সারা দেশে 4G নেটওয়ার্ক চালু হবে। রোববার সকালে বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য 5 GB বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 সন্তানসহ স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ তারা আত্মহত্যা করতে পারে। গতরাতে পৌর এলাকার বিজয়পাড়ায় এই ঘটনা ঘটে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, রাত 10টার পর কোনো এক সময় তারা আত্মহত্যা করেন। সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করে। এর পেছনে কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কারফিউ শিথিলের খবর জানিয়েছেন আমাদের রাজশাহীর সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। রাজশাহীতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জেলা প্রশাসন আজ সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে। তো আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে রাজশাহীর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে, তবে ঢাকা এবং দূরপাল্লা যে গাড়িগুলো সেগুলো সকাল থেকে বিকেল পর্যন্ত চলাচল করছে। রাতের বেলা যে নাইট কোচগুলো সেগুলো কিন্তু চলাচল করছে না। রাজশাহী যেসব স্থানীয় সংসদ সদস্য রয়েছে তারা পরিস্থিতিকে স্বাভাবিক করতে বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র প্রতিদিনেই বিভিন্ন গ্রুপের সঙ্গে মিটিং করছে এবং আজকে রাজশাহী পবা উপজেলার যে বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে তারা বৈঠক করছেন। তাদের একটাই উদ্দেশ্য যে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। দেশের আমদানি রপ্তানির 92% বেশি পণ্য পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। গত সপ্তাহের বেশিরভাগ সময় বন্দর ছিল কার্যত অচল। কোটা আন্দোলনের প্রভাব, ইন্টারনেট বন্ধ থাকা এবং পরিবহন সংকট শেষে আজ থেকে পুরো দমে কাজ শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের খবর জানিয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দারি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনের কারণে দেশব্যাপী যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার পুরোপুরি প্রভাব পড়েছিল চট্টগ্রাম বন্দরেও। আমরা জানি যে আমদানি রপ্তানি পণ্যের প্রায় 92% চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই পরিবাহিত হয়। অথচ এই চট্টগ্রাম বন্দর গত সপ্তাহের 5 দিন কোনো কাজ হয়নি সেখানে। যে এই অন্যতম কারণ ছিল ইন্টারনেট বন্ধ থাকায় শুল্কায়নের কাজ হয়নি এবং যানবাহন যথা নিয়মে চলাচল করতে পারেনি। পরবর্তীতে বুধবার থেকে ইন্টারনেট সচল হওয়ার পর শুল্কায়ন কার্যক্রম সীমিতভাবে শুরু হয় এবং আজ থেকে পুরোপুরি কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা এবং পণ্য ডেলিভারি সহ বিভিন্ন স্থানে পরিবহন। তো মোটামুটিভাবে এখন থেকে চট্টগ্রাম বন্দরের পরিবেশ মোটামুটি এখনও পণ্য জট থাকলেও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই ধারাটা যদি অব্যাহত থাকে পণ্য ডেলিভারি সহ জাহাজে ওঠানামা, তাইলে অন্তত কিছুদিনের মধ্যে খুব সহসায় বন্দর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মৌলভীবাজারে কয়েক দফা বন্যার কারণে রোপা আমন ধান চাষাবাদে বিলম্বিত হচ্ছে। অপেক্ষাকৃত উঁচু জমিতে কৃষকরা চাষাবাদ শুরু করলেও বন্যার পানি ধীর গতিতে নামায় অনেক নিচু এলাকায় কৃষি জমি এখনও তলিয়ে আছে। সময় মতো আমন আবাদ করতে না পারায় সংশয় দেখা দিয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্টে বিস্তারিত। অতিবৃষ্টি, উজানের ঢল, ডুবে যায় বিস্তীর্ণ এলাকার আবাদি জমি। মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় পানি দ্রুত নেমে গেলেও কুলাউড়া, জুড়ি, বড়লেখা, রাজনগর ও সদর উপজেলায় দেখা দেয় দীর্ঘমেয়াদী বন্যা। 5 উপজেলার অনেক নিম্নাঞ্চল থেকে এখনও পুরোপুরি নামেনি ঢলের পানি। প্রতিকূলতায় বিস্তীর্ণ এলাকার বীজতলা তৈরি আমন ধান রোপণ নিয়ে উদ্বিগ্ন অসংখ্য কৃষক। অনেকে সারা যেগুলো ফালাইনি হয়েছে এগুলো সারা বয়স হয়ে যাব, পরবর্তীতে ধানের ফলন ভালো হইতো নাই। পানি কমেন না, আমরা এখন পর্যন্ত জায়গা আল বাইতাম পারছি না। পানি কমলে না জায়গা আল বাইতাম, আলি ফালাইয়া তৈছি, দেখা যাক বাদ বাকি আল্লাহর ইচ্ছা। খাঞ্জারাওয়ার, বৌলা বিল এইগুলাতে আমন ধান হওয়ার সম্ভাবনা খুবই কম। অল্প হয়তো উজানের সাইডে দিক কিছু হইতে পারে, এর বেশি আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই।
চলতি বছর জেলায় 1,01,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা। কৃষকদের দেরিতে রোপণ হয় এমন জাতের ধানের আবাদের পরামর্শ কৃষি বিভাগে। অনেক জমিতে এখনো পানি সরে নাই, না সরার কারণে আমাদের আমন রোপণও কিছুটা লেট হয়েছে। তবে আমরা পরামর্শ দিচ্ছি আমাদের প্রচলিত জাতগুলির পাশাপাশি আমাদের কিছু লেট ভ্যারাইটি আছে, যেমন 22, 23, 46 এই জাতগুলি কিছুটা দেরিতে রোপণ করা যায়। এর আগে 66,000 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা থাকলেও বন্যার কারণে আউশ ধান আবাদ হয়েছিল 35,127 হেক্টর জমিতে। আমন ধান রোপণ ও উৎপাদন নিয়ে এই রকম দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।